টাকা? আমি কি এখানে পাঠশালা খুলে বসে? তোকে কি এখানে আমি বই পড়ার জন্য টাকা দিই? আমি দুপুরের বিরতিতে একটু পড়ছিলাম, কাজ তো প্রায় শেষ। মুখ সামলে কথা বল। তুই এখানে সামান্য একজন চাষা, তোর হাতে বই মানায় না, তোর হাতে মানায় গোবর আর কাদা। তোর মতো নিচু জাতের মানুষরা যখন বড় বড় স্বপ্ন দেখে না, তখন এই পৃথিবীর ভারসাম্য না হারিয়ে যায়। ম্যাডাম, পড়াশোনা করার জন্য তো কোনো জাত লাগে না, জ্ঞান তো সবার জন্য। জ্ঞান দিয়ে কি করবি? কাজ তো করিস আমাদের জমিতে। তোর মতো অপদার্থ তোরে আমি আর এক সেকেন্ড এখানে দেখতে চাই না। তুই এখনই আমার চোখের সামনে থেকে চলে। তোর পাওনা আমি এখনই তোকে দিয়ে দিই। এই মুহূর্তে থেকে এই গ্রাম থেকে বের হয়ে যাবি। নেক্সট টাইম তোকে যদি আমার সামনে দেখছি না, তোর হাত পা ভেঙে গুঁড়ো করে ডাইরেক্ট পুলিশে দিয়ে দিব। এনে তো পাও, ধর। এই দাঁড়াও, কোথায় গিয়েছিলে তুমি? আরে জমিতে গিয়েছিলাম। জমি থেকে আস। জানো তোর জস কি হয়েছে? ওই যে ফকিন্নির বাচ্চাটা আছে না, ও কাজ বাদ দিয়ে ওখানে বসে বসে বই পড়ছে। ওকে না উচিত শিক্ষা দিয়ে ঘাট ধরে কাজ থেকে বের করে দিই। আচ্ছা, তুমি কোন ছেলের কথা বলছো? কাকে ঘাট ধাক্কা দিয়ে বের? আরে ওই যে ছেলেটা, কি জানো নাম? আরে সৈকত। ও নিজেকে না অনেক বড় পণ্ডিত মনে করে। পড়া করে না ওকে অনেকগুলো কথা শুনিয়ে দিস। ও আমাদের মতো মানুষদের সমান সমান হওয়ার চেষ্টা করছে। শোনো, তুমি সবসময় মানুষের সাথে এমন খারাপ ব্যবহার, তুমি যার সাথেই পারো তার সাথে নিজের জোর দেখো। একটা কথা সবসময় মনে রাখবে, সময় কিন্তু সবার একরকম। আজকে তুমি যে জায়গায় আছো, কালকে তুমি সেই জায়গায় নাও থাকো। সুতরাং সুযোগ পেলেই যে যাত্রার সাথে বাজে ব্যবহার করতে হবে, এটা কিন্তু একদমই। আসলে না, তুমি সবসময় বেশি কথা বলো। ওদের মতো গরিব ফকিন্নি কখনো আমাদের মতো হতে পারবে? ছিঁড়া কাঠায় সে লাখ টাকার স্বপ্ন দেখে। ওদের ভাগ্য কখনো বদলাবে না, সময় কখনো ফিরবে না। সো তুমি এটা নিয়ে আর একটা কথা বলবে না। আমি তোমার মুখ থেকে কোনো কথা শুনতে চাই না। আমরা একটা ফাইল নিয়ে এসেছিলাম আমাদের প্রজেক্টে, যদি দয়া করে একটু ফাইলটা দেখতেন। দেখবো না কেন, অবশ্যই দেখবো। তবে আলজি ম্যাডামকে একটু জিজ্ঞাসা করুন, আমার হাতে কি ফাইলটা এখন মানাচ্ছে নাকি হাতে কাদা লাগাতে হবে? সেদিন আপনি আমাকে বলেছিলেন নিচু জাতের মানুষের স্বপ্ন দেখা মানায় না, কিন্তু ম্যাডাম, মেধা এবং শিক্ষার কিন্তু কোনো জাত। আপনি সেদিন আমাকে কাজ থেকে বের করে দেওয়ার পর জেদ নিয়ে শহরে এসে আজ দেখুন না, আমি যে কোম্পানির মালিক, আপনারা সেখানে সাহায্যের জন্য। আমাকে মাফ করে দাও সৈকত। আসলে আমি মানুষ চিনতে ভুল করেছিলাম। মাপ আমি আপনাকে অনেক আগেই করে দিয়েছি। আপনি যেদিন আমাকে কাজ থেকে বের করে দিয়েছিলেন, ওই দিনই ছিল আমার জীবনের সবচেয়ে বড় মোটিভেশন। ওই দিনই ছিল আমার সবচেয়ে বড় জেদ। আপনি যদি কাজ থেকে আমাকে বের না করে দিতেন, হয়তো এত বড় কোম্পানির মালিক আমি হতে পারতাম না। তবে মনে রাখবেন, মানুষের পরিচয় কিন্তু তার কাজে বা সম্পদে, তার ব্যবহার। কাউকে ছোট করে দেখার মধ্যে কোনো বাহাদুরি নেই। এটি শুধুমাত্র আপনার ব্যক্তিত্বের দেউলিয়াপনা প্রমাণ করে। মানুষের কর্ম দেখে কখনো মানুষের মেধা মাপার চেষ্টা করবেন না। ইতিহাস সাক্ষী আছে, রাজপ্রাসাদে জন্ম নেওয়া সেই অলস ব্যক্তির চেয়েও কর্মঠ একজন ডাক্তার মানুষও অনেক সাফল্যের চূড়ায় পৌঁছাতে পারে। যাই হোক, এত কথা বলে আপনাদের সাথে সময় নষ্ট করতে আমি চাচ্ছি না। এই নিন আপনাদের ফাইল, আপনারা এখন আসতে পারেন, যান। এই গাড়ির দাম আমি 1 সেকেন্ডে দিয়ে হেন্দে চলে যেতে পারি, কিন্তু যত বড় মুখ নয় তত বড় কথা। এমন ভাব করতেছে কোটিপতি। তোকে সমস্যা কি? হ্যাঁ, টাকা পয়সা তো চাই নিতে পারবো না, 2 কোটি টাকা পাবো। এবার কলম সত্যি মামলা করে দেবো। এই ফকিন্নি চাষা, তোর সাহস তো কম না? আমার গাড়ির সামনে থেকে সর। তুই আমার গাড়ির সামনে কি করছিস? তোর যোগ্যতা আছে আমার গাড়ির সামনে দাঁড়ানোর? তুই জানিস আমার গাড়ির দাম কত? এমন ভাবে গাড়ির দাম করছেন, মনে হচ্ছে এই গাড়ির দাম 1.5-2 কোটি টাকা। হ্যাঁ, এই গাড়ির দাম বড় জরুরি 10-15 লাখ টাকা হবে। এই অশিক্ষিত মূর্খ, জীবনে এত দামি গাড়ি চোখে দেখেছিস? এমন ভাবে কথা বলছিস মনে হচ্ছে লাখ লাখ টাকা পকেটে নিয়ে ঘুরিস। তুই জীবনে 15-20 লাখ টাকা চোখে দেখেছিস? তোর চেহারা দেখে মনে হচ্ছে সারা জীবনে 15-20 হাজার টাকা ইনকাম করতে পারিস। আরে বুঝো না, হাড্ডি ছেঁড়া জিহ্বা তো, মুখে যা আসতেছে তাই বলে যাইতেছে। ওর চেহারা দেখলে বোঝো না ও কত বড় অশিক্ষিত, কত বড় মূর্খ। কিন্তু এমন ভাব করতেছে মনে হইতেছে কোনো বড় কোম্পানির মালিক। শোনেন, আমি কোম্পানির মালিক কিনা সেটা আমি আপনাদের ক্ষতি যাচ্ছি না, কিন্তু আমার দ্বারা যে পরিমাণটা আছে, এই কথা যদি আপনি শোনেন, আপনার ফার্নিচার মাটি সরে যাবে। কি মনে এরিছেন
আমি এই যে লুঙ্গি গামছা আর এই যে স্যান্ডেল পরে রয়েছি বলে আমার এই গরিব মনে হচ্ছে? প্রত্যেকটা মানুষের সম্মান দিয়ে কথা বলার চেষ্টা করবেন। ওরে বাবারে, ওর কথা শুনেছিস? যত বড় মুখ নয় তত বড় কথা, এমন ভাব করতেছে কোটিপতি। এই করিস তো চাষার কাজ, চাষার কাজ করে আবার বড় বড় কথা বলতেছিস? আছে কি তোর? কোদাল, গামছা আর পায়ে একটা স্যান্ডেল, এগুলো নিয়ে কি করিস? খেতে কাজ করতে যাস, খেতে কাজ করে সবজি বিক্রি করিস, আর এই সবজি বিক্রি করে কয় টাকা ইনকাম করিস? কোটি টাকার কথা বলছিস? সবজি বিক্রি করে মনে হয় 100-200 টাকার বেশি ইনকাম, আর এটা দিয়ে ওর সংসার চালায়। এর চেয়ে আর কি করবে? এরকম কিছু একটা হয়তো করে। ও আকাশ, এতক্ষণে আমি বুঝতে পেরেছি ও কেন আমার গাড়ির সামনে দাঁড়িয়ে আছে। এই কি ভেবেছিস এত দামি গাড়ি কোনোদিন তো চোখে দেখিস? গাড়ির সামনে দাঁড়িয়ে কয়েকটা সেলফি তুলে তারপর ফ্রেন্ডদেরকে দেখাবি, দেখিয়ে মজা নিবি? আফা, দামি গাড়ির সামনে দাঁড়ায় সোয়াব 1-1.5 কোটি টাকা যে গাড়ির দাম, সেই গাড়ির সামনে দাঁড়ায় সোয়াব করতে হয়। কিন্তু আপনার এই যে গাড়ি, এর সামনে দাঁড়ায় সোয়াব করার। আর আফা, আপনার গাড়ির সামনে দাঁড়ায় যদি আপনার গাড়ি কোনো ক্ষতি হয় আমি আপনার ক্ষতিপূরণ দিয়ে যাচ্ছি, কিন্তু এমন ভাবে কথা কইেন না, এতে কিন্তু আমার ইগো হার্ট হচ্ছে। মানুষের সাথে কথা কওয়ার সময় একটু বাইবে চিনতে কথা ক্ষতি হয়। আপনার এই গাড়ির সামনে দাঁড়ায় আমি সোয়াব করছিলাম, একটু ক্লান্ত হয়ে গেলাম, আর এক ফাউন্ডারের দ্বারা টা পাবো 2 কোটি, তাই ওর দ্বারা সাথিলাম। আমার টা ভেড়া দিতেছে না, তো ব্যবসা বাণিজ্য করতে হবে, কথাবার্তা সবসময় একটু বাইবে চিনতে কবে। এই বেটা, এই তুই যদি এতই ক্লান্ত হয়ে থাক, রাস্তায় তো অনেকগুলো গাছ আছে, কোন গাছের নিচে গিয়ে বসতিস? আমার গাড়ির সামনে এসে কেন বসেছিস? আমার গাড়িতে যদি একটা স্কার্টস পড়তো তাহলে কি হতো? তো বাপে এসে টাকা দিয়ে যেত? চাচাবেন না, খবরদার চাচাবেন না। এই জায়গায় দাঁড়ায় পড়ে 1 সেকেন্ডের মধ্যে দাম আমি দিয়ে দিতে পারি। এই আপনারা দুজন কারা? আর এই রাস্তার চাষা, এই আচ্ছা তুমি কি ডাকো দি? হ্যাঁ আচ্ছা, তোমরা অনেকক্ষণ ধরে তর্ক বিতর্ক করতিস, মানে কি সব লেনদেনের কথা কস, লাখ টাকা, কোটি টাকা। আচ্ছা তোমাকে বিষয়টা কি করো? আরে ভাইয়া দেখেন না, এই চারশাটা তখন থেকে আমার গাড়ির সামনে দাঁড়িয়ে আছে। যখন আমি সরতে বললাম তখন আমার মুখে মুখে তর্ক করে বেয়াদবি করত। আবার কি বলে জানেন? সে নাকি এখানে দাঁড়িয়ে 1 সেকেন্ডের মধ্যে আমার গাড়ি কিনে ফেলতে। এখন আপনিই বলুন, আমার গাড়ি কেনার যোগ্যতা এই ফকিরটার আছে? তাই না? এ ভাই, তুই কি ডাকো দিয়া? কুদাল একটা গাড়ি দিয়ে দাঁড়ায় আছি, আবার 1 সেকেন্ডের ভিতরে গাড়ি কিনে বেলাচ্ছি। হ্যাঁ এই তুই আদেও জানিস এই গাড়ির দাম কত? 20 লাখ টাকার উপরে আছে। জীবনে কোনোদিন 20 লাখ টাকা সয়ে দিয়েছি? মানে শুনেছিস কোনোদিন যে টায়ারে মতি পারে? কুদাল একখান গাড়ি, গলায় আবার গামছা বাঁচাইছিস, নালা টাকা পরিষ্কার করিস না, গাছ দিতে গন্ধ। তুই কি নিজের এক্সট্রা ভাব দিছিস নাকি? হ্যাঁ কি কাজ কি তোর? তুই যে গাড়ির সামনে দাঁড়ায় আছিস, তোর যোগ্যতাটা কোন জায়গায়? তাই তুই যে এতক্ষণ এনার্জির সঙ্গে বেয়াদবিটা করলি, এর তো তোর শাস্তি হওয়া উচিত। এ ভাই, ওকে শাস্তি দেবো কন? চুপ থাক, বহুত বাড়াবাড়ি হয়ে গেছে। আর একটা কথা কেউ কবি রে, আমার মটকা গরম করে দিছিস তোরা। আমার যোগ্যতা দেখবি তাই না? আমি এই মুহূর্তে আমার যোগ্যতা দেখ, জাস্ট ওয়েট। হ্যালো মামুন, ল্যান্ড ক্রুজার প্যারাডুটা নিয়ে আসো তো, আমি লোকেশন পাঠাচ্ছি। এ ভাই শুনিছেন, ওর বলে ল্যান্ড ক্রুজার প্যারাডু আছে। আচ্ছা দাঁড়াও, তোমার গাড়ি আনা লাগবে না, আমি গাড়ি কিনে নিয়ে বাড়ি আসতেছি। তোকে মধ্যে এই গাড়ি কার? আসল মালিক কি ডাক? কেন? গাড়ির মালিক আমি, কি হয়েছে? এই মুহূর্তে এই জায়গায় দাঁড়ায় পড়ে তোর গাড়ি আমি কিনবো, কয় টাকায় বেচবি বল? কি? তুই আমার গাড়ি কিনবি? তুই আমার গাড়ি কিনবি? ঠিক আছে, কেন। গাড়ির দাম 25 লক্ষ, আর এই টাকা যদি তুই এখন দিয়ে আমার গাড়িটা কিনতে না পারিস তাহলে জুতো দিয়ে পিটিয়ে পিটিয়ে পুরো গ্রাম ঘোরাবো। সারা গ্রাম জুতোর মালা গলায় দিয়ে কিটা করবে, তা একটু পরে বোঝা যাবে। তোর ব্যাংক অ্যাকাউন্ট নাম্বার দে। আরে দিয়ে দে, তোর ব্যাংক অ্যাকাউন্ট নাম্বারটা দিয়ে দে। ওকে দেখলে বোঝা যাচ্ছে ও এত টাকা কোথায় পাবে। নে, ব্যাংক অ্যাকাউন্ট নাম্বার নে, লাইক 2050777983 চেক কর, 25 লাখ টাকা তোর ব্যাংক অ্যাকাউন্টে চলে গেছে। আকাশ, আকাশ 25 লাখ টাকা দিয়ে দিছে। আরে আর তুই ভালো করে চেক কর, 25 লক্ষ নাকি 25 টাকা, ভালো করে দেখ। আকাশ সত্যি সত্যি 25 লক্ষ টাকা দিয়ে দিচ্ছে। ওর কাছে ফকিনিটার কাছে এত টাকা কোত্থেকে আসলো? এই তোর এই গাড়ির চাবি দে। দে। আকাশ, গাড়ির চাবিটা ওকে দিয়ে দে। শোন, তোকে সাথে দাঁড়ায় আমি এত কথা কওয়া সোয়াল না, আমি খুব কম কথা কই, কিন্তু তোরা আমার ইগোতে হার্ট করেছিস, কারণ তোরা চাষিকে নিয়ে কথা বলেছিস। এই তোরা যে চাষিকে অপমান করিস, তোরা ভাত খাইস কোন জায়গাতে? হ্যাঁ,
তোরা ভাত খায়, সেই চাষিরা যদি চাষ না করতো তাহলে ভাত কপালে জড়তো না। চাষিকে অবদান অনেক বেশি। আর কর্মরে কোনোদিন ছোট করে দেখবি না। কার পকেটে কয় টাকা আছে সে ছাড়া কেউ জানে না। কর্ম দেহে কাউরে বিচার করবি না, পোশাক দেহে কাউরে বিচার করবি না। চাষিরা অনেক কষ্ট করে উপার্জন করে, তোকে মতো না যে বাফেরটা আনলাম, খালাম আর ঘুরে বেড়ালাম। মানুষ বড় লোক হোক বা গরিব, প্রত্যেকটা মানুষের সম্মান আছে। প্রত্যেকটা মানুষের সম্মান দিয়ে কথা বলবি। এরপরে মানুষের সাথে খারাপ আচরণ করার আগে 10 বার ভাইবে তারপরে আচরণ করবি। প্রতিটা মানুষের তার কাজের জন্য, তার মন মানসিকতার জন্য তারে সম্মান দিবি। আর এই যে আপনি উড়ে আইসে জুড়ে বসে যা না তাই করেন, আমার সাথে চলেন, আপনার বাড়ি পর্যন্ত পৌঁছাই দিয়ে আসি। না না থাক, লাগবে না, আমি হাইটেই যাতে পারবো। আসলে কি আপনাদের এই উত্তেজনার মধ্যেই এসে আমি একটু মজা নিচ্ছিলাম। থাক, আমি তাহলে আসি। হ্যাঁ, আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম। আচ্ছা, এসএস গ্রুপের অফিসটা কোন দিকে? আরে মনি, কতদিন পর দেখা, কেমন আছিস? আরে আরে, দূরে যা, দূরে যা। তোর ড্রেস আপ দেখছিস? তোর মতো এরকম মেকানিকদের সাথে আমি হাত করি না। মনি, তোর কোথাও ভুল হচ্ছে। আমি মেকানিক নাকি? আমি তো মেকানিক না। ও আচ্ছা, তাই নাকি? তার মানে তুই ড্রাইভার, কারণ তোর মতো লোকের পক্ষে তো এরকম গাড়ি কেনা সম্ভব না। আমার মনে হচ্ছে তুই আমাকে চিনতেই পারছিস। আরে আমি সৈকত, আমরা একসাথে কলেজে পড়াশোনা করতাম। সো হোয়াট? তোর সঙ্গে আমি পড়াশোনা করতাম, তার জন্য কি তোর সঙ্গে আমার হাক করতে হবে? শোন, তোর মতো ছোট লোকদের সাথে হাক করা তো দূরের কথা, আমি কথাও বলি না। আচ্ছা, আমরা কলেজে তো অনেক ভালো বন্ধু ছিলাম, তাই না? তাহলে এমন করছিস কেন? আমার স্ট্যান্ডার্ড এখনো অনেক হাই। বড় লোকরা সবসময় বড় লোকদের বন্ধু হয়, তোর মতো ছোট লোকরা কখনো বড় লোকদের বন্ধু হতে পারে না। তোর মতো ছোট লোক ফকিন্নিকে আমার বন্ধু পরিচয় দিয়ে আমার বন্ধু না হলে নিজেকে আমি ছোট করতে পারবো না। আমি মানছি হয়তো আমি জীবনে বড় কিছু করতে পারি, কিন্তু আমি এটা ভাবতেও পারিনি যে আমার বন্ধু বান্ধবরা আমাকে টাকা দেখে বিচার করবে, আমার পোশাক আশাক দেখে আমাকে বিচার করবে। আচ্ছা, আমাকে একটা কথা বলতো, তুই জীবনে এমন কি করে ফেলেছিস যার কারণে আমার সাথে এভাবে অহংকার দেখিয়ে কথা বলছিস? আচ্ছা, আমি মানলাম আমি একজন মেকানিক, তাতে সমস্যা কোথায়? আচ্ছা তুই বলতো, জীবনে এমন কি করে উদ্ধার করে ফেলেছিস? আরে ফকিন্নির বাচ্চা কি বলে, এখন আমি জীবনে কি করেছি কি করিনি সেই কৈফিয়ত আমার ওকে দিতে হবে। আচ্ছা ঠিক আছে, শোন, জীবনে কোনোদিন এসএস গ্রুপের নাম শুনেছি? ওই গ্রুপের ম্যানেজার হতে যাচ্ছি আমি। ম্যানেজার হতে যাচ্ছে? এখনো কিন্তু ম্যানেজার হোসনি, তাই নিয়ে তো অহংকার করছিস? অহংকার করব না তো কি করব? শোন, চাকরিটা তো আমি শিওর পেয়ে যাব, আর চাকরিটা পাওয়ার পর আমি ঠিক এরকম একটা গাড়ি, আর গাড়ি কেনার পরে ড্রাইভার হিসেবে আমি তোকেই রাখবো। জীবনের কিন্তু কোনো ভরসা নেই, যে কোনো সময় যা কিছু হয়ে যেতে পারে। আর তাছাড়া কোনো বিষয় নিয়ে অহংকার করতে হয় না। আর তাছাড়া তোর তো এখনো চাকরি হয়নি, আগে চাকরি হোক, তারপর না হয় কথা বলিস। এটাই হচ্ছে গরিবের স্বভাব। তোরা কখনো মানুষের ভালো দেখতে পারিস না, আর আমিও বোকার মতো এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে তোর সঙ্গে কথা বলে আমার টাইম ওয়েস্ট করি, যার কোনো স্ট্যান্ডার্ড নেই, ক্লাস নেই, কিচ্ছু নেই। চলে যাচ্ছি আমি, এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে ফালতু কথা শুরু করে। আরে স্যার কল করেছে। আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম আসসালাম। মিস মনি, আপনাকে এই চাকরিটা দেওয়া সম্ভব হচ্ছে না। স্যার, এটা আপনি কি বলছেন? আপনি তো আমাকে ইন্টারভিউ দেওয়ার জন্য ডেকেছেন, এখন অবধি তো আমার ইন্টারভিউ পর্যন্ত হলো না, আর আপনি এখন আমাকে চাকরির জন্য মানা করে দিয়েছেন। কি এমন হলো? এর কারণ হলো আমি ব্যবসা বাণিজ্য ছেড়ে দিচ্ছি, এখন থেকে ড্রাইভারের চাকরি করবো। স্যার, আপনি এসব কি বলছেন? আরে আপনি তো আমাকে বললেন আপনি আমাকে চাকরিতে রেখে দিবেন। স্যার, আমি আবার এসব কথা আপনাকে কখন বললাম? কেন? এই তো কিছুক্ষণ আগেই তো আমাকে বললেন আপনার ড্রাইভারের চাকরি করতে হবে। ভুলে গেছেন? পেছনে তাকান। এই, তোর সাহস তো কম না? আর তুই কি পাগল টাগল হয়ে গেছিস? কোত্থেকে আমার নাম্বার জোগাড় করে আমাকে ফোন দিছিস? হ্যাঁ, আমি তো ভয় পেয়ে গেছিলাম। এসএস গ্রুপের মালিক আমি, সৈকত আহমেদ। এই, তোর মাথা আসলেই খারাপ হয়ে গেছে। এত বড় কোম্পানির ওনার তুই? শোন, ড্রাইভারের মতো থাকবি, মালিক হওয়াচ্ছিস। স্যার, স্যার আশেপাশে মাত্র একটাই ওয়ার্কশপ ছিল, সেটাও বন্ধ স্যার। এখন কি করব? আচ্ছা, একটা কাজ করো, অফিসে ফোন দিয়ে আর একটা গাড়ি পাঠাতে বলো। আচ্ছা ঠিক আছে স্যার, আমি এখনই ফোন করছি।
এক্সকিউজ মি, আরে আপনার কি মাথাটা খারাপ হয়ে গেছে? আপনি কাকে স্যার বলে ডাকছেন? কে উনি? আপনি স্যারকে ছিলেন না? স্যার হচ্ছেন এইচএস গ্রুপের মালিক সৈকত আহমেদ। আচ্ছা আমি তাহলে আসি। তুমি আমার কথা কিছু মনে করো না, আর তুমি তো জানোই আমি কথায় কথায় একটু মজা করি। ইনফ্যাক্ট তুমি আমার ভালো বন্ধু, তাই মজা করতেই পারি, তাই না? বন্ধু? স্যার বল, আমিও তোর মতো মেয়ের সাথে বন্ধুত্ব রাখি না। কেন জানিস? কারণ তোর যোগ্যতা নাই এর জন্য না, তুই মানুষকে মানুষ বলে মনে করিস না। তুই আজকে চাকরিটা কেন পেলি না জানিস? কারণ তোর অহংকারের কারণে। চাকরিটা তোর জন্য বরাদ্দ ছিল। তুই কি চাস তোর মতো মেয়েকে আমার কোম্পানিতে রেখে আমার কোম্পানি ধ্বংসের দিকে ঠেলে দিব? তুই যদি আমার কোম্পানিতে ম্যানেজার পোস্টে চাকরি করতি, তাহলে তোর নিচের পোস্টের প্রত্যেকটা মানুষকে তুই চাকর বানিয়ে রাখ। এর ফলে আমার কোম্পানির অন্যান্য এমপ্লয়িরা মন দিয়ে কাজ করতে পারতো না। তোকে একটা কথা জানিয়ে রাখিস, শোন, যত বড় বড় কোম্পানি দেখিস না, এসব কোম্পানি কিন্তু মালিকের জন্য চলে না, চলে ওইখানকার এমপ্লয়ীদের জন্য। তারা কষ্ট করে ওই কোম্পানির জন্য। আর আমি চাই না তোর মতো একজন এমপ্লয়িকে আমার কোম্পানিতে ঢুকিয়ে আমার কোম্পানিটা ধ্বংস করে দিতে। তুই এখন আসতে পারিস। প্লিজ সৈকত, এবারের মতো আমাকে মাফ করে দাও। আমি তো বললাম আমি না বুঝে ভুল করে ফেলেছি। বিশ্বাস করো, বিশেষ করে চাকরিটা আমার খুব দরকার। এই চাকরিটা যদি না পাই তাহলে আমার অনেক বড় সমস্যা হয়ে যায়। আমি আমার কোম্পানিকে ধ্বংস করতে চাই না। তুমি এখন আসতে পারো। সৈকত, সৈকত প্লিজ প্লিজ প্লিজ, আমার চাকরিটা খুব দরকার। চাকরিটা আমাকে দাও প্লিজ। সৈকত, আমার কথাটা শোনো। তুমি এখনো যাওনি? যাও এখান থেকে। এই দাঁড়ান, আমি আপনার বোনকে কিনতে চাই। আপনার কি মাথা ঠিক আছে? এটা কোন ধরনের কথা? ভাই, এই লোকটা মনে হয় পাগল হয়ে গেছে। তা না হলে এসব উল্টো পাল্টা কথা হয় না। এই আপনি এসব কি করছেন? আপনি আমারে কিনতেছেন মানে? আমি কি কোনো ভোগ্য পণ্য নাকি? আমি আপনার বোনকে 10 লাখ টাকার বিনিময়ে কিনতে চাই। কি বিক্রি করবেন আপনার বোনকে? 10 লাখ টাকা? হ্যাঁ, 10 লাখ টাকা। আপনি চাইলে আমি আপনাকে টাকা বাড়িয়ে দিতে পারি। আমার বোনটা আপনি নিয়ে যান। এত টাকা আমি বাবা সামনে ভাবতেও পারি। আমি এত টাকার মালিক হবো? নিয়ে যান। ভাই, তুমি সব কি করছো? তোমার কি মাথা খারাপ হয়ে গেছে নাকি? সামান্য করে টাকার জন্য তুমি আমারে বেঁচে দিবা? আচ্ছা, টাকা ছাড়া পৃথিবীতে কোনো কিছু সম্ভব না, বুঝতে পারছিস? তুই ওনার সঙ্গে চলে যা। এই নিন, এটা 10 লাখ টাকার চেক। যে কোনো মুহূর্তে ব্যাংক থেকে তুলে নিতে পারবেন। এই মেয়ে, চলো আমার সাথে। তোমার ভাইয়ের কাছ থেকে 10 লাখ টাকার বিনিময়ে তোমাকে কিনে নিলাম। তুমি আজ থেকে আমার সম্পত্তি। চলো। ভাইয়া, ভাই অন্য সব কি করছে? এসো। ভাইয়া, 10 লাখ! 10 লাখ! এই ছাড়েন, ছাড়েন আমারে। আপনি একেবারে এরকম। আপনি 10 লক্ষ টাকা দিয়ে আমার ভাইয়ের কাছে তোমার গান কিনে ও জীবনটা কেন নষ্ট করেছেন? কারণ আমি তোমাকে ভালোবাসি। বিশ্বাস করো, তোমার ভাই তোমাকে অন্য জায়গায় বিক্রি করে দিতে চাচ্ছিল, তাই তোমার ভাইয়ের কাছ থেকে টাকা দিয়ে আমি তোমাকে কিনে নিয়ে এলাম। আপনি এসব কি করছেন? আপনার কি মাথা খারাপ হয়ে গেছে? উনি আমার সৎ ভাই হতে পারে, কিন্তু ছোটবেলাতে আমার অনেক আদর যত্ন করে মানুষ করেছে। উনি কোনোদিনও আমার সাথে এইসব কাজ করতে পারে না, কোনোদিনও পারে না। শোনো, টাকার কাছে সবকিছুই তুচ্ছ। তোমার ভাই যদি তোমাকে সত্যিকারের ভালোবাসতো, তাহলে 10 লাখ টাকার জন্য আমার কাছে তোমাকে বিক্রি করে দিত? একটা বার ভেবে দেখো তো, তোমার ভাই শুধু আমার কাছে নয়, অন্য একজনের কাছে তোমাকে বিক্রি করতে চাচ্ছিল, তাই তোমাকে ওখান থেকে বাঁচিয়ে নিয়ে এলাম। বিশ্বাস হচ্ছে না? তাহলে শোনো। বলছিলাম কি, ওই একটা বোঝা বলছি হচ্ছে আমার সৎ বউ ঘাড়ের উপরে বসে রয়েছে। ওরা বিয়েও দিতে পারতেছি না, ভিডিও করতে পারতেছি না। তাই আমি চাচ্ছিলাম কি, আপনি তো মায়ের লোকের কারবার করেন, তাই আমি আপনার কাছে বেঁচে দিই। মনিরে বিক্রি করবেন? মনিরের তো আমি অনেক আগে থেকেই চাই, শুধু আপনার বোন বলে কিছু বলতে পারি না। আচ্ছা শোনেন, টাকা পাবেন মাত্র 5 লাখ। আর এখন তো আমার কাছে টাকা পয়সা নাই, আগামী 1 সপ্তাহ পরে এসে টাকা দিয়ে নিয়ে যাব। 5 লাখ? আমি রাজি, আমি রাজি। হ্যাঁ, আপনি এসব কি করছেন? কি করছেন আপনি এসব? আমি তো আমার নিজের কানে বিশ্বাস করতে পারতেছি না। শেষ পর্যন্ত কিনা সামান্য কিছু টাকার জন্য আমার ভাই আমারে বেঁচে দিতে চাচ্ছিল। আমি সত্যি বলছি, তোমার ভাই টাকার জন্য তোমাকে বিক্রি করে দিতে চাচ্ছিল। যাই হোক, তোমার দায়িত্ব যেহেতু আমি নিয়েছি, আজ থেকে তুমি আমার সাথে আমার বাড়িতেই থাকবে। কি? আপনাকে বাড়িতে থাকবো মানে? আপনি এসব কি করছেন? আমি একটা মায়ের মানুষ, আপনি একটা ছেলে মানুষ। আপনার বাড়িতে যদি যাই আমি থাকি, তাহলে সমাজের মানুষ কি করবে?
আমি এইভাবে থাকতে পারবো না আপনাকে বাড়ি। কি পরিচয়ে থাকবো আপনাকে বাড়ি? তোমার যদি কোনো আপত্তি না থাকে আমি তোমাকে বিয়ে করতে চাই। দেখো, সত্যি বলতে তোমাকে প্রথম দেখায় ভালোবেসে ফেলেছিলাম, কিন্তু তোমার ভাইয়ের ওই ব্যবহারটা আমার একটু ভালো লাগেনি। আমি যদি না থাকতাম তাহলে তোমার ভাই অন্য একটা ছেলের কাছে তোমাকে বিক্রি করে দিত, কিন্তু ভালোবাসার মানুষকে অন্য কোথাও বিক্রি কিভাবে করতে দিই বলো তো? আপনি আমার এত ভালোবাসেন, কিন্তু আমি একটা জিনিস বুঝতে পারলাম না। আমার মতো সামান্য একটা সাওয়ালি যে দিন আনে দিন খায়, বাপ মা মরা, ঠিক মতো পড়াশোনা করতে পারেনি, একটা ভালো জামা কাপড় নাই, নিজের কত অগোছালো ভাবে রাখি, আপনি আমার কি দেহে পছন্দ করেছেন? একটা কথা জানো তো, ভালোবাসা কখনো জাত ভেদাভেদ মানে, কোনো ধর্ম মানে না। ভালোবাসা হয় অন্তরের অন্তরস্থল থেকে। একবার যদি কাউকে ভালো লেগে যায় তাকে আর ভোলা যায় না। আমার কোনো স্বার্থ নেই, আমার স্বার্থ একটাই, তোমাকে নিয়ে আজীবন সংসার করতে চাই। কি বিয়ে করবে আমাকে? আপনার বিয়ে করা তো আমার কপাল। আমি কোনোদিন চিন্তাও করিনি যে আমার কেউ এত ভালোবাসতে পারে। তার উপরে আপনার মতো ছেলের কথা তো কোনোদিনও ভাবি নাই। আমি আপনার কাছে চিরকৃতজ্ঞ, চিরকৃতজ্ঞ। আমি এই বিয়েতে আমার আপত্তি নাই, আমি রাজি। তাহলে আর কান্না করো না, চলো এই মুহূর্তে আমরা কাজী অফিসে যাবো, বিয়ে করে তারপর বাড়িতে নিয়ে যাবো, কেমন? তোর লেভেল আমাদের পায়ের নিচে আর আমাদের তোর মাথার উপর। এখন থেকে তুই আমাদেরকে স্যার ম্যাডাম বলে কথা। এখানে কেউ যেন জানতে না পারে যে তুই আমাদের সাথে। উনি এখানকার কৃষি অফিসার কামরুল সাহেব। আপনারা তো আমার ক্লাসমেট, আমার বন্ধু। এখন তো জানতে পেরেছেন যে আমি এখানকার কৃষি অফিস, আর আমি প্রতিদিন 2 লক্ষ টাকা আমার প্রজেক্টে কর্মচারীদের বেতন দিই। এই সামান্য বেতনের চাকরি করে এত অহংকার করবেন না। একটা কথা মনে রাখবেন, পোশাক কখনো মানুষের ব্যক্তিত্ব বহন করে না, তাই পোশাক দেখে মানুষকে বিচার করবেন না। এই চাষা, এখানে কৃষি অফিসটা কোথায় বলতে পারবি? আরে মিথিলা, এ তো আমাদের কামরুল। কামরুল, তুই এখানে চাষার বেশে? দেখ না আলামিন, যে কিনা বলতো জীবনে অনেক কিছু করবে, সে কিনা আজকে এই চাষার বেশে। আসলে তোরা যেমনটা মনে করছিস তেমনটা না। আমি আসলে তো কৃষি কাজ, আর আমাদের কি বোঝাতে চাচ্ছিস যে তুই উড়োজাহাজ চালাচ্ছিস? দেখ, তুই যেটা বোঝাতে চাচ্ছিস সেটা কিন্তু আমরা বুঝবো না। এই আমাদের কি চোখ কান নেই? আমরা কি কিছু দেখছি না, কিছু শুনছি না? তুই যেটা করছিস তুই সেটাই ডিজার্ভ করিস। শুধু মুখ দিয়ে ফটো ফটোর কথা বললেই অনেক কিছু করা যায় না, কিছু করতে গেলে ভালো যোগ্যতাও লাগে। কামরুল, তুই তো কলেজ লাইফে অনেক কথা বলতি, জীবনে এটা করবি ওটা করবি, শেষমেশ এমনটা করলি যে মাঠে ঘাটে কামলার কাজ করতে হচ্ছে। আরেকটা কথা, এখন থেকে তুই আমাদেরকে আপনি করে কথা, কারণ তোর লেভেল আর আমাদের লেভেল সেন্ড ডাউন। তোর লেভেল আমাদের পায়ের নিচে আর আমাদের লেভেল তোর মাথার উপর। এখন থেকে তুই আমাদেরকে স্যার ম্যাডাম বলে কথা বলবি। না পারে যে তুই আমাদের সাথে পড়তি, যদি জানতে পারে তাহলে আমাদের রেপুটেশন কোথায় যাবে, বুঝতে পারছিস? আচ্ছা ঠিক আছে, আমি এখন থেকে আপনাদেরকে স্যার আর ম্যাডাম বলে ডাকবো। তো ম্যাডাম, আমাকে বলবেন যে এখানে আপনারা কিসের জন্য এসেছেন? কি আমরা এখানে কেন এসেছি সেটা তোকে বলতে হবে। এখানে যে কাজের জন্য এসেছিস সে সম্পর্কে তোর কোনো ধারণাও নেই। তুই এসব কি বুঝবি? তুই তো কৃষক কামলা, তুই অফিসিয়াল কাজের ব্যাপারে কি বুঝবি? দেখ কামরুল, বাড়তি কথা বলে মেজাজটা গরম করিস। এখানে কৃষি অফিসটা কোথায় বলতে পারলে বল, না বলতে পারলে বলার দরকার। আচ্ছা ঠিক আছে, সমস্যা নেই। কৃষি অফিসে কি কাজ আমাকে বলুন। আজব ব্যাপার তো কামরুল, আমরা এখানে কেন এসেছি সেই কথা তোকে কেন বলতে হবে? হ্যাঁ, এই তুই কি এগ্রিকালচার সম্পর্কে কোনো কিছু জানিস? তুই যদি এগ্রিকালচার সম্পর্কে জানতি তাহলে আমাদের মতো পজিশনে থাকতি, এরকম মাঠে ঘাটে কামলার কাজ করতি না। হ্যাঁ তাই তো, আপনারা দুজন আমার ক্লাস। কোথায় এতদিন পরে পুরনো বন্ধুর সাথে দেখা হয়েছে, যে একটা ভালো কথা বলবেন তারা উল্টোপাল্টা কথা বলে যাচ্ছে। আচ্ছা যাই হোক, কৃষি অফিসে কি কাজ আমাকে বলুন। কৃষি অফিসের সব কাজ আমি সমাধান। এই শোন, মেজাজটা গরম করে দিচ্ছিস কিন্তু। আমরা এখানে একটা অ্যাসাইনমেন্ট নিয়ে এসেছি, কৃষি অফিসের বড় স্যার। তোর মতো কামলাটা কি বুঝ? এই শোন, আমাদের মেজাজটা গরম করে দিবি না। তুই যদি জানিস কৃষি অফিস কোথায় সেটা দেখা, না হলে দরকার নেই। ম্যাম, আপনারা এসেছেন? হ্যাঁ আমরা এসেছি। 1 মিনিট, আপনাদের অফিসের সামনে এই ধরনের চাষাকে রেখেছেন কেন? তার সাথে কিভাবে কথা বলতে হয় সেই শিক্ষাটাও জানেন? আমাদেরকে রোদের মধ্যে দাঁড় করিয়ে রেখে কথা বলার মতো যোগ্যতা কি ওর আছে? ও কিনা বলে যে আমরা এখানে কেন এসেছি সেটা ওকে বলতে হবে। আচ্ছা আপনি বলুন তো, ওকে এই ধরনের কথাবার্তা বললে ও কি বুঝবে আমরা কি কাজে এখানে এসেছি? এসব ফালতু লোকজন কেন এখানে রেখেছেন? আপনাকে ভালোভাবে বলছি, ওকে ম্যানার শেখাবেন। আরে ম্যাম, আপনারা কাকে কি বলছেন? আপনারা কি ওনাকে চিনেন? এখানে চেনার কি আছে? আমরা তো দেখতেই পাচ্ছি একটা কামলা কৃষক। এই আপনারা মুখ সামলে কথা বলুন। আপনারা চেনেন উনিকে? একটা মানুষকে না চিনে পোশাক দেখে বিচার করছেন? উনি এখানকার কৃষি অফিসার কামরুল সাহেব। হোয়াট? ও এখানকার কৃষি অফিসার? মানে উনি এখানকার কৃষি অফিসার? কিন্তু এটা কিভাবে? উনি একজন ভদ্র মানুষ, ওনার সঙ্গে ভদ্রভাবে কথা বলুন। উনি হচ্ছে থাক রাকিব সাহেব, আমি বুঝিয়ে বলছি।
কি আপনারা তো আমার ক্লাসমেট, আমার বন্ধু, এখন তো জানতে পেরেছেন যে আমি এখানকার কৃষি অফিসার। আসলে সত্যটা কি জানেন, আমি পড়াশোনা শেষ করার পর চাকরির জন্য ট্রাই করেছি, কোথাও ভালো চাকরি পাইনি। যেখানে গেছি ঘুষ চেয়ে, আমি মেধাবী ছাত্র হওয়া সত্ত্বেও ঘুষের অভাবে আমি চাকরিটা করতে পারিনি। তাই শেষমেশ এই বাপদাদার ঐতিহ্য কৃষিকাজকে আঁকড়ে ধরে এবং এই পাশে ছোট্ট একটা কৃষি অফিস গড়ে তোলে। আলহামদুলিল্লাহ, এতে আমি অনেক খুশি আছি। এই গ্রামে বসেই কিন্তু আমি শত শত মানুষকে কৃষি বিষয়ের সমাধান দিই, আলহামদুলিল্লাহ, তাতে তারা উপকৃত হচ্ছে। এলাকায় আমার একটা সুনাম আছে, এই সুনামের জন্য কিন্তু আপনার শহর থেকে আমার কাছে ছুটে এসেছে। চাকরি খুঁজতে খুঁজতে একটা সময় সিদ্ধান্ত নিলাম, সবাই যদি চাকরি করে তাহলে উদ্যোক্তা হবে। আলহামদুলিল্লাহ, আজকে আমি একজন সফল উদ্যোক্তা। আমি চাকরি না করে হাজার হাজার মানুষকে চাকরি দিই, আমি গ্রামে গ্রামে উদ্যোক্তা গড়ে তুলেছি। একটা কথা কি জানেন, আমি অনেক কষ্ট করে পড়াশোনা করেছি, তার ফল আজকে আমি পাচ্ছি। এই যে আপনাদের সাথে আমি পড়াশোনা করেছি, কিন্তু আপনারা ওর ভেতরে খবরটা জানতেন না। আমি অনেক কষ্ট করে পড়াশোনা করেছি, পড়াশোনার পাশাপাশি আমি কৃষি কাজ করতাম, সেখান থেকে সামান্য কিছু টাকা জমিয়ে আমি লেখাপড়া করতাম। আমার পরিবারে কেউ নেই, আমি একা। অনেক মেধাবী হওয়া সত্ত্বেও আমি ভালো কিছু করতে পারি। এই যে যা দেখছেন এ তো সামান্য। যাই হোক, আপনারা আমার কাছে কি জন্য এসেছেন বলেন? স্যার, আমরা একটা নতুন প্রজেক্টে চাকরি, গত 6 মাস ধরে সেখানে ভালো কিছু করতে পারি, তাই আমাদের এই প্রজেক্টের দিক নির্দেশনা হিসাবে পরামর্শ দিতে হবে। আচ্ছা ঠিক আছে, কোনো সমস্যা, আমি আপনাদের সমাধান দিয়ে দেবো। আপনারা একটা কাজ করেন, আমরা অফিসে গিয়ে বসে চা খাবো। আর ম্যানেজার সাহেব, আপনি আমার কথা কিছু মনে করবেন না, আসলে তারা আমার ক্লাসমেট, অনেকদিন পরে দেখা হচ্ছে, তাই কি বলতে কি বলে ফেলেছি। যাই হোক, আপনাদের স্যালারি জানি কত? 60,000 টাকা। 30,000 টাকা। 60,000 টাকা, 30,000 টাকা, মোট 90,000 টাকা। আর আমি প্রতিদিন 2 লক্ষ টাকা আমার প্রজেক্টে কর্মচারীদের বেতন। এই সামান্য বেতনে চাকরি করে এত অহংকার করবেন না। একটা কথা মনে রাখবেন, পোশাক কখনো মানুষের ব্যক্তিত্ব বহন করে না, তাই পোশাক দেখে মানুষকে বিচার করবেন। ম্যানেজার সাহেব, তাদেরকে নিয়ে যান। জি স্যার, আপনারা চলুন। তারা আপনাকে এত অপমান করলো, কিন্তু আপনি তাদেরকে কিছু বললেন না। অ্যাটলিস্ট তারা তো আপনার কাছে ক্ষমা চাইতে পারত। ওসমান, তুমি তো ছোট মানুষ, এই বিষয়টা তুমি বুঝ। তোমাকে একটা কথা বলি, নিজের অবস্থান নিয়ে কখনো মানুষের সাথে অহংকার করবে, দেখবে তোমাকে নিয়ে মানুষ হাসবে, ঠাট্টা করবে, কিন্তু প্রতিশোধ নিতে চাই, ধৈর্য ধারণ করবে, দেখবে আল্লাহ সবকিছু তোমাকে দেবে। যাই হোক, এই কৃষিকাজের পাশাপাশি লেখাপড়াটা বন্ধ করুন, কলেজ যাবে, ভালো করে মানুষের মতো মানুষ হবে। হ্যাঁ স্যার, আপনার মতো মানুষ পাশে আসে বলেই কাজের পাশাপাশি পড়াশোনাটা করতে পারি। আপনি অনেক ভালো মনের মানুষ। তুমি অনেক ভালো মানুষ। আচ্ছা ঠিক আছে, তুমি তাহলে একটু রেস্ট করো, আমি ওদের প্রজেক্টটা দেখে আসি। এই কামলা, তোকে বললাম না আমাকে স্যার বলে কথা বল। আমাদের গেট থেকে তোকে দাঁড়ানো এলাও করবে না, ঘাড় ধাক্কা দিয়ে বের করে দিবে। ফোনটা রিসিভ করে লাউডে দিন, তাহলে আমার পরিচয়টা পেয়ে যাবে। তার একমাত্র ছেলে কামরুল সাহেব আসবে। বাই দ্য ওয়ে, উনি কিন্তু লুঙ্গি গামছা পরে আসবে। ভাই বলছি কি, মিটিং কি শুরু হয়ে গেছে নাকি? না, এখনো করেনি, করবে। কিন্তু কেন? না মানে আমাকে মিটিং অ্যাটেন্ড করতে হবে। এই দাঁড়ান, কোথায় যাচ্ছেন মিটিং এ অ্যাটেন্ড করতে? লুঙ্গি গামছারে খ্যাত মার্কা পোশাক পরে আপনি যাচ্ছেন মিটিং এ অ্যাটেন্ড? আপনার কি মাথা ঠিক আছে? আপনাকে এই পোশাকে মিটিং এ অ্যাটেন্ড করতে দেওয়া হবে না, যান এখান থেকে। সরি, আমি বুঝলাম না, আমার এই পোশাকে কি সমস্যা? এই লুঙ্গি গামছা পরে এখানে কি তোর? ম্যাডাম, আমি মিটিং অ্যাটেন্ড করতে এসেছি। হেই, কি বললি তুই? লুঙ্গি পরে মিটিং অ্যাটেন্ড করবি? এখানে লাখপতিরাও মিটিং অ্যাটেন্ড করতে পারে না, শুধুমাত্র কোটিপতিরা ছাড়া। আর তুই কিনা একটা কৃষক হয়ে মিটিং অ্যাটেন্ড করতে এসেছিস? আরে আপনার কথা তো আমি কিছুই বুঝতে পারছি, আমার লেট হয়ে যাচ্ছে, প্লিজ দয়া করে আমাকে ভেতরে যেতে দিন। এই, তোকে বললাম না এখানে কোটিপতিরা ছাড়া কেউ মিটিং অ্যাটেন্ড করতে পারে না। যদি মিটিং অ্যাটেন্ড করতেই হয় তাহলে আমার মতো দামি ওয়েস্টার্ন পোশাক পরে এসে তারপরে মিটিং আর আমি বুঝলাম না, আপনি আমার সাথে এভাবে ব্যবহার করছেন কেন? আমি তো আপনাকে বললাম যে আমার লেট হয়ে যায়, লেট হয়ে গেলে তো আমি মিটিং অ্যাটেন্ড করতে পারবো না, আর মিটিং অ্যাটেন্ড করতে না পারলে আমার অনেক বড় ক্ষতি হয়ে যাবে। এই যে মিস্টার খ্যাত, অন্তত তোর মতো মানুষের কাছ থেকে আমার ব্যবহার শিখতে হবে না? তোকে আমি বলেছি না এখানে মিটিং অ্যাটেন্ড করতে হলে ওয়েস্টার্ন পোশাক পরে আস। কি পোশাক পরে আছিস তুই? তুই যদি এই লুঙ্গি গামছা পরে মিটিং অ্যাটেন্ড কর তাহলে বাকি সব ক্লায়েন্টরা অপমান বোধ করে চলে যাবে। এই কি হচ্ছে এখানে? আমি সেই রুম থেকে শুনে আসলাম, চেঁচামেচি হচ্ছে কেন? ভাই আপনি এসেছেন, খুব ভালোই হচ্ছে। দেখুন না, এই ম্যাডাম আমাকে মিটিং অ্যাটেন্ড করতে দিচ্ছে, আমার দেরি হয়ে যাচ্ছে, প্লিজ আপনি একটু বুঝিয়ে বলুন না। কে আপনি? আপনি কেন আমাকে ভাই বলে কথা বলছেন? আপনি কি জানেন আমি এই অফিসের একজন ম্যানেজার? আপনি আমাকে স্যার বলে ডাকবেন, কল্ড মি স্যার। আর তাছাড়া আপনি কি মিটিং এর কথা বলছেন? স্যার আর বলবেন না, এই গাইয়া খ্যাত লুঙ্গি গামছা পরে এসে বলে সে নাকি ক্লায়েন্টদের। এখন স্যার আপনিই বলুন, আমি তাকে ভিতরে ঢুকতে না দিয়ে কি খারাপ করেছি? আমাদের কোম্পানির একটা রেপুটেশন আছে না? হ্যাঁ মিস মিথিলা, আপনি একদম ভালো কাজ করেছেন। এই কে আপনি? আপনি এই ধরনের কামলার পোশাক পরে এসে মিটিং এর কথা বলছেন কেন? আপনি দেখি ম্যাডামের মতো আমাকে অপমান করে জানাতে বলছেন। হ্যাঁ, আমি বললাম তো যে আমার লেট হয়ে যাচ্ছে, এই মিটিং আমার অ্যাটেন্ড করতে হবে, এটা আপনার কোম্পানির জন্য ভালো হবে, আমাকে ভিতরে যেতে দিন।
এই কামলা, তোকে বললাম না আমাকে স্যার বলে কথা বল, আমাকে ভাইয়া বলছিস কেন? আর তুই কি যেন বললি আমাদের কোম্পানিতে গিয়ে তুই মিটিং করবি, আমাদের কোম্পানির উন্নতি হবে, তাই না? তুই কি মনে করেছিস আমাদের গেট থেকে তোকে দারোয়ান এলাও করবে না, ঘাড় ধাক্কা দিয়ে বের করে দিবে? আর সে এসেছে আমাদের কোম্পানিতে মিটিং করে কোম্পানির উন্নতি করবে। আপনারা সে প্রথম থেকে আমার সাথে জানাতে ব্যবহার করছেন, এমনকি আমার গায়ে পর্যন্ত হাত তুলেছে। এখন আমি আমার সঠিক পরিচয় না দেওয়ার পারছি। এই তুই আবার কিসের পরিচয় দিবি? হ্যাঁ, গাইয়া খ্যাত কামলা কোথাকার। ফোনটা রিসিভ করে লাউডে দিন, তাহলে আমার পরিচয়টা পেয়ে যাবেন। হ্যালো, আলামিন সাহেব, আজ আমাদের অফিসে আলী শেখুল সাহেব আসবে। তার জন্য মানে কোনো কাটটি না থাকে, সে কিন্তু আমাদের কোম্পানির সব। বাই দ্য ওয়ে, উনি কিন্তু লুঙ্গি গামছা পরে আসবে। রাখছি। ও আপনি? হ্যাঁ আমি আজকে মিটিং এর চিফ গেস্ট। স্যার, আপনাকে না চিনে খুব খারাপ আচরণ করে ফেলেছি, দয়া করে আপনি আমাকে ক্ষমা করে দিন। হ্যাঁ স্যার, আপনি এভাবে লুঙ্গি গামছা পরে চলে এসেছেন, আমরা আসলে বুঝে উঠতে পারিনি।